ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট জনাব মাহবুব আজিজ। আপনাকে স্বাগত। আপনি জানেন যে আজকে মহান অমর 21শে ফেব্রুয়ারি। অন্যান্য দিনের মতো আজকেও প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য নেতৃবৃন্দ ফুল পুষ্পস্তবক অর্পণ করেছেন। একই সঙ্গে একটি নতুন বিষয় ছিল, আপনি আমার সাথে বোধহয় নিশ্চয়ই একমত হবেন। দিস দ্য ফার্স্ট টাইম জামায়াতে ইসলামের আমির তিনি কিন্তু শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা। আর আপনার পত্রিকার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। চমৎকার সেট আপ, দৃষ্টিনন্দন আপনার কাগজ। তো অমর 21-এর দিনে আজকে আমরা কথা বলছি, শহীদদের জন্য আন্তরিক শ্রদ্ধা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবেই তারা সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে এবং জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমি সংসদের বিরোধী দলের প্রধান হিসেবে আমি পুষ্পস্তবক অর্পণ দলীয় প্রধান হিসেবে না। হ্যাঁ, এবং এটা একটা চমৎকার একটা উদ্যোগ এবং এটাই তো ভালো। সমাজে যত মিথস্ক্রিয়া হবে এবং সামাজিক মূল্যবোধগুলো যতই আমরা ধারণ করতে পারবো, এই বিভাজনের রাজনীতি থেকে সরে আসাতে উত্তম। জামাতের এই উদ্যোগ এবং এই যে এক ধরনের ইতিবাচক প্রবণতা, এটাকে অবশ্যই জাতির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আরেকটি বিষয় জানিয়ে আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আপনি একজন কলামিস্ট এবং আপনি আমি ব্যক্তিগতভাবে জানি আপনি একজন সাহিত্যিকও, বাংলাদেশের মানুষও জানে বাংলা ভাষার বাইরে কিছু শব্দ ইদানিং খুব উচ্চারিত হচ্ছে। ইনসাফ, আজাদি, মজলুম, ইনকিলাব, এই শব্দের সঙ্গে আমরা পরিচিত, বাট আগে কিন্তু এসব এত বেশি উচ্চারিত হতে দেখতাম না। এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে যেমন আজাদি শব্দ আমরা কিন্তু দীর্ঘদিন পর শুনছি। হ্যাঁ, অনেকদিন পর আজাদি, ইনকিলাব, জিন্দাবাদ ইত্যাদি এই শব্দগুলো আসলে আরোপ করা হচ্ছে। আমাদের যেই 17 বছরের যে ফ্যাসিবাদী শাসন এখানে ছিল, সেই ফ্যাসিবাদী শাসনের প্রেক্ষিতে অনেক কিছু আরোপ করা হয়েছে, আবার আরোপের বিরুদ্ধে আবার আরোপ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে মূল জায়গাটা আপনি দেখবেন যে কোনো একটা, যদি আপনি দুধের স্বরের কথা চিন্তা করেন, যে দুধের স্বর কিন্তু অনেক কিছু ঢেকে রাখে এবং আপনি দেখবেন যে অনেক 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 ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, আপনি উপরে একটা পর্দা দিয়ে ঢেকে রাখেন। সে পর্দাটা আসলে 25 আগস্টের 5ই আগস্ট সরে গেছে। তখন যে যার মতো করে তার স্টেকটা চাইছে, সমাজের কাছে চাইছে। এখন শুরুতেই একটা যেই সাংস্কৃতিক যে এক ধরনের আক্রমণ, প্রতি আক্রমণ আমরা দেখলাম, যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। শুদ্ধ বাংলায় কথা বললে এটা ভারতীয় সংস্কৃতি, এমনকি রবীন্দ্রনাথও নাকি ভারতীয়, সব কিছুকেই বাদ দিতে হবে ইত্যাদি নানান রকম কথাবার্তা হচ্ছিল। এগুলো এক ধরনের আসলে বলা যাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যদি এই মুহূর্তে কথা বলেন, ফ্যাসিবাদের দোষর বলবে আপনাকে। হ্যাঁ, আপনি বাকি লাইনটাও বলে দিলেন। হ্যাঁ, এটি কি মানুষের কি বলে মেন্টাল মেকআপটা চেঞ্জ হয়ে গেছে না কি? এটি আসলে এটা আসলে একটা সুযোগ নেওয়া হয়েছে আমি বলবো। আমার বিশ্লেষণে আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে আত্মসাৎ করবার একটা চেষ্টা বিভিন্ন পক্ষই করেছে। যেমন আওয়ামী লীগ করেছে, পুরো মুক্তিযুদ্ধটাকে তারা আত্মসাৎ করবার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধ তো কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এটা একটা জাতির সামষ্টিক একটা যুদ্ধ এবং সেই জাতির সামষ্টিক অংশগ্রহণের যে ধারাবাহিকতায় আমরা রক্তস্নাত মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। কিন্তু আওয়ামী লীগ এটা সম্পূর্ণ নিজের পকেটে নেবার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেছে মানুষ, যখন দেখেছে মুক্তিযুদ্ধের অপব্যবহার হচ্ছে, মুক্তিযুদ্ধের ব্যবহার কিন্তু আওয়ামী লীগ করেনি। তাহলে তো তারা সমাজে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করত, তাহলে তো তারা গণতন্ত্র এবং সুবিচার প্রতিষ্ঠা করত, তারা জনগণের কথা বলার স্বাধীনতা দিত। সেটাই তো মূল চেতনা, সেটাই মুক্তিযুদ্ধের চেতনা। তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনা বলছে। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু নয় রাতের বেলা ভোট করা, ব্যাংক লুটপাট করা, আমি কোটি টাকা বিদেশে পাচার করা এবং পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে যাওয়ার পরে সেটা হাসি তামাশা করা।
তো এই সমস্ত হাসি তামাশা তো শেষ পর্যন্ত জাতির গায়ে কুঠারাঘাত করেছে, এবং তারা যখন এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখন একদল লোক এই সুযোগটা নিয়েছে যে মুক্তিযুদ্ধই মানে আওয়ামী লীগ, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাই এবং মাঝখান থেকে পাকিস্তানের দিকে চলে যাই, এই রকম শব্দ। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্কের আপনি চেষ্টাটা দেখলেন, এটা কি 24-এর গণ অভ্যুত্থানের সাথে কোনোভাবেই সম্পর্কিত? না। 24-এর গণ অভ্যুত্থানে যে আমরা নারী পুরুষ নির্বিশেষে গান শুনেছি, যেই জন্ম আমার ধন্য হলো, অথবা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল নারী পুরুষ নির্বিশেষে 2 আগস্ট 3 আগস্ট 4 আগস্ট গান গেয়েছে, তখন তো আমাদের এই প্রশ্নগুলো আসেনি কে কোন পোশাক পরে আছে, কে কোন ধর্মের, কে কোন নারী বা পুরুষ, কোনোই আসেনি। যেই 5ই আগস্টের পর আপনি 3 দিন কোনো সরকার ছিল না, তখনও আমরা দেখলাম যে একটি দেশ চলছে কোনো সরকার এবং পুলিশ ছাড়া, তখন সবাই কিন্তু সবার পাশে দাঁড়ালো। যেই নতুন সরকারটি এলো, ট্রাফিক কন্ট্রোল করেছে, অনেক ট্রাফিক কন্ট্রোল করেছে, মানুষ একটা নতুন বিস্ময়কর স্বাধীনতার বিষয় দিকে কিন্তু আসলে। হ্যাঁ, এবং সেটা কিন্তু দীর্ঘদিনের অবরুদ্ধ একটা চাপ থেকে একটা মুক্তির একটা আকাঙ্ক্ষায় মানুষ জড়ো হয়েছিল সেখানে। তারপরই 8ই আগস্টের পরে আপনি মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, স্থাপনা ভাঙা, মানে শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে আজে বাজে কথা বলা, এইসব আসলে কোনোভাবেই 24-এর আগস্টের মূল প্রত্যয়ের সাথে যায় না। করছে আসলে আপনি কি মনে করেন? এটা আমার পুরনো আলোচনা, বাট এটি চলবে কিন্তু এই আলোচনা নিশ্চয়ই চলবে, এর প্রভাব দীর্ঘদিন থাকবে কিন্তু ভবিষ্যতে এটা হতে পারে। এটা আমার কাছে মনে হয়েছে যারা চেয়েছে বা চায় যে খুব দ্রুত একটা রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠতে, রাজনৈতিক প্রভাবশালী হয়ে ওঠা কিন্তু 1 দিন 2 দিনের ব্যাপার না, রাজনীতি আপনার 2 মাসের কোনো খেলা নয়, এটা আপনার প্রজন্ম পরম্পরায় চলতে হয় এবং অনেক সংগ্রাম, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এখানে ডানপন্থার একটা উদ্ভব ঘটছে, এখানে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের স্থাপনা, বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে লেখা হচ্ছে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তানকে হানাদার বাহিনী, এটা আমরা 80 দশকে এরশাদের সময় দেখেছি, অনেক দিন পর আবার এইটা ফেরত এলো। তো সব কিছু মিলিয়ে আপনি দেখুন যে জামায়াতে ইসলামী অথবা এনসিপি বিএনপির পাশাপাশি উচ্চারিত হতে থাকলো। বিএনপি তো সর্বশেষ গ্রাহ্য নির্বাচনও 40% করে ভোট পেয়েছে, তাদের পাশে যেই দলটি 1 বছরেরও হয়নি, তাকে কিভাবে আপনি তাকে নিউ ইয়র্কে নিয়ে যান? কিভাবে আপনি যখন 30টি রাজনৈতিক দলের সাথে আপনাদের সংলাপ হলো অন্তর্বর্তীকালীন সংলাপের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য পরিষদ, সেখানেও জামায়াত, বিএনপি এবং এনসিপি আপনি খেয়াল করে দেখুন, তার মানে এই 3টি দল আলাদা। হোয়াই এনসিপি এবং হোয়াই জামায়াত অলসো? আপনি দেখুন, জামাত যদি নেন, আপনি তো অন্যান্য দলগুলোকেও, প্রগতিশীল দলগুলোকে সাথে রাখতে পারতেন। যেই দলটি 71-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেই দলটিকে আপনি একদম এনে এত বড় করে বসিয়ে দিচ্ছেন, এবং যে ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু এই প্রবণতাটি পছন্দ করেনি। আপনি সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবার 12ই ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি না সাম্প্রদায়িক রাজনীতি। অবশ্যই আমরা মসজিদের নামাজ পড়তে যাত্রা গান দেখতেও যাই, আমরা আমাদের ঈদ যেমন আমাদের বাড়িতে উৎসব করি, আমার কোনো হিন্দু বন্ধুরা থাকলে তাদের পুজোয় আমরা যাই একসাথে, একজন একই সাথে ধর্ম, যে যার ধর্ম পালন করছে, কোথাও কোনো সমস্যা, 1000 বছরের সংস্কৃতি। এবং আরেকটা খুব বড় ব্যাপার হচ্ছে যে ভারত হিন্দুত্ববাদী দেশ, পাকিস্তান ইসলামী দেশ, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটাই বাংলাদেশের মূল সৌন্দর্য। 71 সালে আপনি দেখুন যে আমাদের যেই এত রক্তক্ষয়ী যুদ্ধ, সেটার কারণও কিন্তু পাকিস্তান আমাদের উপরে ধর্মীয় অনেক কিছু চাপিয়ে দেবার চেষ্টা করেছিল। বলা হচ্ছিল বাংলা হিন্দুত্ববাদী ভাষা। সেখানে যে আজকে আমরা 21শে ফেব্রুয়ারিতে স্মরণ করছি শহীদদের, তারা কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে ধর্মের অপব্যবহার, ইসলামিকীকরণ, বাংলা ভাষার মধ্যে আপনার উর্দু ঢুকিয়ে দেওয়া এবং উর্দুতে লিখতে হবে বাংলা ভাষা, এরকমও বলা হয়েছিল। তখন শামসুর রহমান কবিতা লিখলেন, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে নিয়ে এখন শেখরা ঠুকঠাক, খিস্তি খেউরের পৌষ মাস। এই যে 69 সালে লেখা কবিতা খিস্তি খেউরের পৌষ, এই খিস্তি খেউর কিন্তু আপনি গত 18 মাসে শুনেছেন। যা উচ্চারণ অযোগ্য তা আমরা মঞ্চে শুনেছি, তা আমরা প্রকাশ্যে তরুণীদের মুখে আমরা শুনেছি। কেন? এটা আসলে তুলে দেওয়া হয়েছে, এবং এই তরুণীরা আমাদের বাংলাদেশের স্বপ্ন। আমরা আগামী দিন তাদের মুখের দিকে তাকিয়ে আছি। তারা বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে ধারণ করবেন, তারা ইহজাগতিকতাকে ধারণ করবেন। আপনি দেখুন যে আমরা কি 24-এর আন্দোলনে রাষ্ট্রের কাছে কি বেহেশত চেয়েছিলাম নাকি স্বর্গ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম গণতন্ত্র।
চাকরির সুযোগ, কোটার বিরুদ্ধে ছিল আন্দোলন। তো সেইখানে সাম্প্রদায়িক শক্তি কিভাবে যুক্ত হয়ে ইসলামে আপনি দেখবেন 4 নাম্বার একটি প্রশ্ন আবিষ্কার করা হলো, যে কবরে যাবার পরে জিজ্ঞেস করা হলো দাড়িপাল্লায় ভোট দিয়েছেন কিনা, আপনার বেহেশতের টিকিট বিক্রি করার চেষ্টা করা হলো। নানানভাবে আমাদের সরলমতি যে ভোটাররা আমাদের বিভিন্ন, আপনি দেখুন ভোট কোথায় কোথায় আপনার জামাত ইসলাম বেশি পেয়েছে, উত্তরাঞ্চলের জেলাগুলোতে পেয়েছে, শহরাঞ্চলেও আপনি একটু দরিদ্র এলাকাগুলোতে পেয়েছে, অর্থাৎ যাদের কাছে আপনি পৌঁছাতে পারেন ধর্মের কথা খুব সহজে। এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে আজকে যারা সরকারে আছেন বা দায়িত্বে আছেন, অথবা আগামী দিনে যারা কাজ করবেন সমাজ নিয়ে, বিজ্ঞান নিয়ে, তাদের কিন্তু ভাবতে হবে যে আমাদের আর্থসামাজিক রাজনীতিতে কি করে এই রকম উল্লম্ফন ঘটে যাচ্ছে, এবং যেইভাবে আপনার নারী নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যেভাবে নারীর কর্মঘণ্টা সামনে নিয়ে এসেছে, এমনকি ধর্ষণের সংজ্ঞা পর্যন্ত দিয়েছিলেন জামায়াতের আমির সাহেব, এইগুলো তো আসলে অনেকটা আফগানিস্তানপন্থী হয়ে যায়। আপনি জানেন যে গত পরশু একটি আইন হয়েছে আফগানিস্তানে, যে কি অসভ্যতা, যে আপনি দেখেছেন আইনটি, যে নারীকে ততক্ষণ পেটানো যাবে যতক্ষণ পর্যন্ত তার হাড়গোড় না ভাঙবে। তো আজকে আমি প্রথম ভেবেছিলাম এটি ভুয়া খুব ফটোকার্ড দেন অনেকে, পরে দেখলাম না ওয়ার্ল্ড মিডিয়া এটি ভাবা যায়। এই সময়ে আপনি দেখুন যে তারা 5ম শ্রেণীর পরে আর কোনো ছাত্রীদের বিদ্যালয়ে রাখছে না। এই ঘটনা ডেলিভারি করাবে কি, দেখবে কি মহিলাদের অসুস্থ হলে? কারণ 5ম শ্রেণী পাস হলে তো ডাক্তার হতে পারবে না, পারবে? এই হচ্ছে পরিস্থিতি। তো এই সব কিছু মিলিয়ে আসলে সমাজটাকে যেভাবে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে, আপনি দেখুন শুধু আফগানিস্তান কেন, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, আপনার লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তানে দেশে দেশে এই উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের এখানেও এই উগ্রবাদের অনেক উল্লম্ফন আমরা দেখলাম, এবং আমরা একটা স্বস্তিতে জাতি নিঃশ্বাস ফেলেছে 12ই ফেব্রুয়ারি, যে খুব ব্যাপকভাবে আসলে মানুষ সাড়া দিয়েছে, যে আমরা যেটা সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল, একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, আরেকদিকে সাম্প্রদায়িক রাজনীতি। মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই ভোট দিয়েছে। এখন এই আপনি যেটি বললেন মুক্তিযুদ্ধের চেতনাধারী যে দল, অন্যতম দল বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি, তারা সরকার গঠন করেছে। একই সঙ্গে আপনার ভাষায় বা অনেকে মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না যে শক্তিটি, তারা বিরোধী দলে আছে। এই টানাপোড়েনে কি দেশ এগিয়ে যাবে, আপনি কি মনে করেন? আমি মনে করি লুকিয়ে না থেকে সামনাসামনি প্রকাশ্য হওয়াই ভালো। যেটা গুপ্ত, যেটা আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবও জামায়াত সম্পর্কে গুপ্ত বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও তারেক রহমান তার নির্বাচনী সভায় গুপ্তই বলে তাদেরকে শনাক্ত করেছেন। প্রকাশ্য হওয়া ভালো, এবং সরাসরি যদি আপনি বলেন হ্যাঁ আমি শরিয়া আইন চাই, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনি সুযোগ মতো শরিয়া আইন জারি করবেন, কিন্তু আপনি যখন আমেরিকার সঙ্গে বসবেন বলবেন না আমরা তো মডারেট মুসলিম, প্রচলিত আইন চাই। আবার আপনি আল জাজিরার সাথে ইন্টারভিউ বলবেন যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন। কিন্তু আমরা গত 54 বছরে দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর যখন থেকে জামায়াতে ইসলামী রাজনীতিতে এসেছে, তখন থেকে তারা বলছে আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। কাজেই সেভাবে আমরা তাদেরকে দেখে অভ্যস্ত। আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন যে গণতান্ত্রিক রীতিতে কিভাবে তারা মিথস্ক্রিয়া করবেন, কিভাবে অ্যাকোমোডেট করবেন, এই নিয়ে তাদের ভাবনা আমরা দেখি নাই। তো যে ক্ষেত্রে আমরা এর আগেও আওয়ামী লীগের সময় আমরা শেখ হাসিনাকে দেখেছি কওমি জননী হয়ে বসতে, এবং সাম্প্রদায়িক রাজনীতিকে তারা যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছেন। তো যখন যেই সরকার এসেছে তারা মনে করেছেন যে সাম্প্রদায়িক শক্তি যদি আমার হাতে থাকে তাহলে হয়তো আমার ভোট করতে হবে না, রাতের বেলা ভোট করলেও চলবে, আমাদের আমির ভোট করলেও চলবে। এই জায়গা থেকে আমাদের বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনের সময় শুধু মুক্তিযুদ্ধের কথা বলবেন, আর 4 বছর 5 বছর আপনি মুক্তিযুদ্ধের কথা ভুলে থাকবেন, তাহলে চলবে না। আপনি মুক্তিযুদ্ধের যে মূল প্রত্যয়গুলো, গণতন্ত্র, সুশাসন, বাকস্বাধীনতা, জবাবদিহিতা, কর্মসংস্থান, এইগুলো আপনাকে অবশ্যই রাষ্ট্রের মূল ভিত্তি, আপনাকে সকলের অধিকার। যেটা আমাদের খুব ভালো লাগছে, আমরা শুনছি তারেক রহমান পরিষ্কার বলেছেন যে হিন্দু মুসলিম সহ ধর্ম মত নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকে। এটি কিন্তু খুব টাফ টার্ম, বিশ্বাসী অবিশ্বাসী। আমাদের যে সোসাইটি, একটি পক্ষ কিন্তু যে অবিশ্বাসী বা সংশয়ী, এদেরকে বাঁচিয়ে রাখতে চান, এবং সেটা কিন্তু উনি বলেছেন, অর্থাৎ তিনি সেইটুকু গার্ডস নিয়ে এসেছেন, এবং এটা একটা চমৎকার জেস্চার। আমরা মনে করি যে যারা নেতৃত্ব দেবেন
তাদের এইটুকু গার্ডস ন্যূনতম। কারণ আপনার নেতৃত্বেই তো সবাই দাঁড়াতে চায়। আপনি যদি প্রত্যেকের যার যেভাবে জন্ম হয়েছে, এটা তো গিভেন। আমি তো আমার ধর্মকে বাছাই করিনি, বা আমার আরেক ভাই যিনি হিন্দু বা বৌদ্ধ বা অন্যান্য ধর্মের অথবা আদিবাসী, তারা কি কেউ কারো ধর্ম বাছাই করেছেন? সবই তো স্রষ্টার, এক স্রষ্টার তৈরি। কাজে এই নিয়ে যদি আমরা তর্কাতর্কি করি, এবং যেই দেশে 90 থেকে 92% মানুষ অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ, তার জন্য আবার আইন কানুন, তার সুবিধার জন্য আইন কানুন আপনি কেন দেবেন? তাকে তো ঠেকিয়ে রাখাই আপনার বড় একটা কাজ, কারণ আপনার বড় শক্তিই কিন্তু ফ্যাসিবাদী হয়ে ওঠে। আমরা যদি এখন বাঙালিদের জন্য আইন প্রণয়ন করি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বাঙালি ফ্যাসিবাদ হয়ে উঠবে। যেভাবে আপনি যদি মুসলিমদের জন্য আইন তৈরি করেন, এই দেশে কিন্তু তারা ফ্যাসিবাদ হয়ে উঠবে। কাজেই ফ্যাসিবাদ কিন্তু বিভিন্ন ধরনের হয়। কাজে আপনাকে এখানে একটা গণতান্ত্রিক মানসিকতা এবং সহিষ্ণু মানসিকতা তৈরি করতে হবে, যেটার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আশা করি আগামীতে আরো বোঝা যাবে। এবার আমরা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। অবশ্যই, এত রক্ত বছরে যেরকম দেখেছি তার চেয়ে একটু আলাদা কিছু অবশ্যই। আর কত আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন যে বিএনপি যিনি চেয়ারম্যান, যিনি এখন রাষ্ট্র সরকার প্রধান, তার কিন্তু স্বপ্ন আছে কিছু, কারণ দীর্ঘদিন তিনি নির্বাসনে ছিলেন 17 বছর। সেখানে কিন্তু ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের সঙ্গে তিনি পরিচিত হয়েছেন এবং একটি উন্নত গণতন্ত্র তিনি দেখেছেন। যতটা সম্ভব তিনি নিশ্চয়ই আমাদের এই রাষ্ট্রে সেটি কায়েম করার চেষ্টা করবেন। শহীদ মিনার, আজকে শহীদ মিনারের পুষ্পার্ঘ অর্পণ করেছে বিভিন্ন দল মত নির্বিশেষে। এর পাশেই ঢাকা মেডিকেল, আপনি জানেন ঢাকা মেডিকেল নিয়ে আজকে ডেইলি টাইমস অফ বাংলাদেশে একটি রিপোর্ট হয়েছে। এটি একটি বিরাট সমস্যা। এই যে রোগীদের নানা ধরনের ভোগান্তি, বিশেষ করে আমি যদি বলি যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, এটা আপনি অন্য কোথাও থেকে আনতে পারবেন না, কিন্তু ওখানে একটি চক্র আছে, এই চক্রের কাছ থেকে আপনার আনতে হবে। তারা যে দাম বলবে সেই দামেই নিতে হবে। এতে অনেক গরিব, জানেন তো ঢাকা মেডিকেল আমরা সবাই জানি যে সাধারণত মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ প্রধান আশ্রয় সেখানে এই ভোগান্তি বছরের পর বছর ঘটছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সবগুলো হাসপাতালের যিনি প্রধান, তিনি কিন্তু আর্মি ম্যান থাকেন অধিকাংশ জায়গায়, আপনি দেখবেন, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। তো এই দুর্বৃত্তায়ন, এটি নিরসনে কি রাস্তা বা কি করা যেতে পারে? আসলে দেখুন, যে যখন আমরা যাকেই ক্ষমতায় দেখি, দায়িত্বে দেখি, তাদের ছোটোখাটো অসুখ বিসুখেও আমরা বিদেশে যেতে দেখি, সিঙ্গাপুর ইত্যাদি দেশে। আর আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত চিকিৎসক থাকেন, তারপরে বিকাল বা সন্ধ্যায় তার বড় ডাক্তাররা থাকেন না, তারা চেম্বারে থাকেন। এটা অনেক পুরনো একটা রীতি, এবং ঢাকার বাইরে তো কেউ বদলি হতে চান না, বিশেষ করে মফস্বল এলাকাগুলো। তো আমার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। আমি বলতে পারি সেখানকার অভিজ্ঞতা যে আপনার 22 জন মাত্র ডাক্তার, 10 লক্ষ মানুষ সেই উপজেলায়, এবং 22 জনের মধ্যে 11 জন আবার প্যারামেডিক ডাক্তার, অর্থাৎ 11 জন চিকিৎসক আছে পুরো এত বড় একটা উপজেলায়। এবং সেই 11 জনের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসা কী হয় জানেন? সেখানে ডেলিভারি, এছাড়া আর কোনো অপারেশনের ব্যবস্থা নেই। চলে যেতে হয় ময়মনসিংহে 30 কিলোমিটার দূরে। এবং এটা এই উপজেলার চিত্র কিন্তু সব জায়গায়। এবং ঢাকা মেডিকেল তো তার একটা প্রতীকী অবস্থা। আপনি কিন্তু পরিচিত না হলে কোনো বেডই পাবেন না, আপনাকে বারান্দায় শুয়ে থাকতে হবে প্রথম। এবং সেখানেও আবার বেডের জন্য অনেক রকম তৎপরতা আছে, অনেক এজেন্সি সেখানে কাজ করে আপনাকে বেড দেবে, এবং নানান রকম ব্যাপার আছে। এবং এই ব্যাপারগুলোকে আমরা সবসময় মনে করি রাষ্ট্রীয় নাগরিকের পাশে যাবে, নাগরিক রাষ্ট্রকে খুঁজবে কোথায়? এইখানেই তো রাষ্ট্রকে বোঝা যায় যে হাসপাতাল বা আপনার পুলিশ, আপনার যে শিক্ষা, এই যে ন্যূনতম যে মানবিক চাহিদাগুলো, নাগরিক চাহিদাগুলো রাষ্ট্র ঠিক মতো দিচ্ছে। যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ডাক্তাররা রোগীকে খুঁজবে। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। আমরা আশা করতে পারি এটা অবশ্যই, এটাই তো হওয়া উচিত, যে চিকিৎসকরা ওই মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আপনি দেখুন যে আজকের যে 5 তারকা হাসপাতালগুলোর কথা আমরা ঢাকা শহরেই জানি, এদের যে এরকম খরচান্তর ব্যাপার, কতগুলো সাধারণ মানুষ সেখানে যেতে পারবেন? কয় শতাংশ? তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসার ব্যবস্থার জন্য অবশ্যই রাষ্ট্রের খুব বড় আকারে ঢেলে সাজানো। আমাদের খুবই দুঃখ লাগে যে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন, একটা কত ভালো একটা সুযোগ ছিল তাদের সামনে। তারা তো রাজনৈতিক সরকার ছিলেন,
একটা কাজ তারা স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে করে নাই। স্বাস্থ্যক্ষেত্রে কোনো কাজ হয় নাই। কেন এটা হলো? আপনি দেখুন, তারা যে সংস্কার করলেন, এত কথা বললেন, একটা জায়গা থেকে কিছুটা তো শুরু করতে পারতেন। এবং শেষে তাদের মূল প্রবণতা ছিল শুধু সংবিধান সংস্কার করতে হবে, আর কিচ্ছু লাগবে না। এবং সংবিধান সংস্কার তারা করবেন। আপনি দেখুন যে সংবিধান সংস্কারের নামে তারা সেইখানেও কিন্তু ডানপন্থাদের যাতে একটা জায়গা হয় সেটার একটা চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং আপনি সেখানে বলছেন আপনারা অনির্বাচিত সরকার হয়ে নির্বাচিত সংসদকে বলছেন এতদিনের মধ্যে আপনারা এই কাজ করতে হবে। আপনি কে ভাই এভাবে বলবার? আপনি 180 দিন সময় বেঁধে দিচ্ছেন এবং আপনি বলছেন উচ্চ কক্ষ এইভাবে হবে। উচ্চ কক্ষ যদি এইভাবে হয়, 2/3 আসন নিয়ে একটি দল সেটা মানবে কেন? 2/3 আসন যেমন ব্রুট মেজরিটি, এটার যেমন কিছু নেতিবাচক দিক আছে, ইতিবাচক দিকও আছে। কিন্তু ইতিবাচক দিক সবটা হচ্ছে যে একটা স্থিতিশীল সরকার তৈরি হয়। কারণ আপনি কয়েক মাস পর যদি আপনি একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করেন, দেশ চলবে কি করে? আমরা মূল সমস্যাগুলোতে আপনি সংস্কার নিয়ে এত কথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার, কি কারণে বললেন? যে সরকার নাকি একা ডিসিশন নেয়। তাহলে আপনারা যে বন্দর নিয়ে চুক্তি করলেন, একা ডিসিশন নিলেন না? আপনারা যে এতগুলো চুক্তি, সেই চুক্তির ভিতরে কোনো কিছু জাতিকে জানালেন না, তাহলে এটা কোন সংস্কার করলেন আপনারা? এবং সেই জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো যে প্রথম সংসদ অধিবেশনেই এই চুক্তিগুলো মানুষের সামনে জানিয়ে দেওয়া উচিত, রিভিউ করা অবশ্যই অনুচ্ছেদও আছে যে রিভিউ করতে পারবে তারা। এবং অবশ্যই জাতির প্রত্যাশা থাকবে, কারণ যারা সংস্কারের কথা বলে এই ধরনের চুক্তি করেছেন, এবং একটি চুক্তিতে দেখলাম যে শুল্ক সংক্রান্ত একটা চুক্তি, সেটার অনুচ্ছেদের ভেতরে আছে আগামী 10 বছর যুক্তরাষ্ট্র কি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। সারাদিন রামায়ণ পড়ে আমেরিকা আমার বাপ, আমাদের এক সহ লেখক এই কথা লিখেছেন আজকে, যে এই সংস্কার বলে সারা রাত সংস্কার করে আমেরিকা আমার বাপ। এখন এক মশার দৌরত্ব কেমন দেখছেন আপনি? এটা হঠাৎ করে একটু বেড়ে গেছে। সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিনের জঞ্জালের কারণেই বোধহয় মশা বেড়েছে। এখন গণতান্ত্রিক শাসন এসেছে, আমরা নিশ্চয়ই আশা করব যারা দায়িত্বশীল আছেন, এবং মানুষের মুখে এখন যেরকম অফুরন্ত হাসি দেখছি, যে একটা নির্ভার হাসি দেখা যাচ্ছে, মশা মনে হয় এমনিতেই চলে যাবে আমার মনে হয়। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু বলেছেন খুব দ্রুত করা হবে। তার মানে যারা প্রার্থী তারা এই ব্যাপারেও মনোযোগী হবেন নিশ্চয়ই। আসলে জবাবদিহিমূলক সরকার না থাকলে মশা থেকে শুরু করে বন্দর চুক্তি সবই দ্রুত গতিতে হয়, সেটা আমরা দেখলাম। কেমন স্থানীয় প্রতিনিধি আপনি চাচ্ছেন? স্থানীয় প্রতিনিধিরা সবসময়ই আসলে একেবারে তৃণমূলের প্রধান সম্পদ হন, যে আমার বাড়ির আমটা আরেকজন নিয়ে গেছে না বলে আমি কার কাছে যাব? স্থানীয় প্রতিনিধি আসেন। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এই দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং আমরা প্রত্যাশা করব যে যেহেতু গণতান্ত্রিক সরকার, এবং আরেকটি কথা তারেক রহমান বলেছেন তার প্রথম ভাষণে, যারা ভোট দিতে যায়নি তারাও একটি অংশ, যারা পক্ষে দিয়েছে বিপক্ষে দিয়েছে বা যায়নি, আপনি দেখুন কতখানি বিবেচক উক্তি। কাজেই আমরা স্থানীয় সরকারের নির্বাচনেও আমরা আশা করব যে বিভাজন যতখানি কমিয়ে আনা যায়। আমাদের গণতান্ত্রিক দেশ, সবাইকে চিনি। আপনার এক বাড়িতেই হয়তো 2-3 রকমের রাজনৈতিক মত আছে। কাকে আপনি বের করে দেবেন, কাকে বের করে দেবেন এবং কতদিন বের করে রাখবেন? কাজেই এক ধরনের, অবশ্য যারা অপরাধ করেছে তাদের এই সুযোগে যেন তারা অপরাধ থেকে মুক্তি না পায়। শাস্তির ব্যবস্থা না থাকলে জবাবদিহিতা কখনোই আপনার নিশ্চিত হবে না। অপরাধের শাস্তি পেতে হবে। আপনি যদি গুলি করে থাকেন তার শাস্তি আপনাকে পেতে হবে, এটাও সরকারকে নিশ্চিত করতে হবে। নইলে এই যে রক্তপাত, এই যে আন্দোলন, গণতন্ত্রের জন্যই কিন্তু এতবার আন্দোলন। আপনি দেখুন 52, 59, 71, 69, 71, 90, 24, কতদিন পর পর মানুষ এই যে এইভাবে যে। এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে 13টি নির্বাচন হলো, প্রতি নির্বাচনের আগেই সবার মনে আশঙ্কা নির্বাচন আদৌ হবে কিনা, মারামারি হবে কিনা, সংঘাত হবে কিনা, মানুষ মারা যাবে কিনা। এটা কেন? এটা থেকে আমাদের বাঁচার রাস্তা কি? ধরুন আমি ভাবতে পারি যে নির্বাচন হচ্ছে, 5 বছর পর একটা নির্বাচন আবার হবে, যিনি ক্ষমতায় যে বা যারা আসুক আমরা মেনে নিলাম, সেটাই গণতন্ত্র। কিন্তু আমরা কিন্তু একবার স্মুথ দেখি না যে ক্ষমতাটা খুব স্মুথলি ভোটের মাধ্যমে হয়ে যাচ্ছে। হয়েছিল 3 বার, 91-এ হলো, তারপর 96-তে, 96-তে হলো, বিএনপি চলে গেল, আওয়ামী লীগ গেল,
তারপর আবার 2001-এও কিন্তু হলো, আওয়ামী লীগ চলে গেল বিএনপির, যখন তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিল। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকারটা চলে গেল, এবার তো তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসছে, এবং আমরা প্রত্যাশা করব যে অসীম সংগ্রাম মানুষের, এই রক্তপাত একটা কিন্তু ভোট দানের সুযোগের জন্য। এবার মানুষ দেখেন কত আনন্দের সঙ্গে কিন্তু গিয়েছে ভোট দিতে, নানানভাবে তারা গিয়েছে। অনেক ধরনের অভিযোগ, অনেক কিছু ছিল, হতাশা ছিল, ভয় ছিল, আশঙ্কা ছিল, এবং আশঙ্কাটা আসলে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতা নিয়ে। কারণ যেভাবে মব সন্ত্রাস হয়েছে, যেভাবে আইন মানুষ নিজের হাতে তুলে নিয়েছে, ইলেকশনের দিন যাতে কি হয়, কিন্তু এই যে সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত আগ্রহের সামনে এগুলো সব ভেসে গেছে। মানুষ এবং কিন্তু এই খুব নির্বাচনে কিন্তু আমি আগ্রহ ছিল। আমার সাথে একমত হবেন যে নির্বাচন কমিশনও পাশ করেছে। হ্যাঁ, অবশ্যই পাশ করেছে। আগামী নির্বাচনটি কিন্তু হবে দলীয় সরকারের অধীনে, মানে স্থানীয় সরকার নির্বাচন। সেটি কেমন হতে পারে? আমার মনে হয় যে 2/3 ভোটে যারা বিজয়ী হয় তারা জনরায়ের প্রতি অনেক অনেক বেশি আস্থাশীল থাকবে। এটা শুধু উইশফুল থিঙ্কিং নয়, এটা একটা দাবি। কারণ আপনার তো এখন হারানোর কিছু নেই। আপনি যদি এটাকে ধরে রাখতে পারেন তাহলেই তো আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি যদি আওয়ামী লীগের মতো করেন, আওয়ামী লীগ তো আপনার চোখের সামনে উদাহরণ আছে। আওয়ামী লীগ কি হতো, বড়জোর হেরে যেত, 14 সালে হারতো বা 18 সালে হারতো বা 24-এ হারতো। হারলে কি হতো, 5 বছর পর আরেকটা সুযোগ থাকতো। এখন কি হলো, এখন হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে হলো, আর সুযোগই থাকছে না। কাজেই রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে, নেতৃত্বের সামনে এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। আপনি নির্বাচন ব্যবস্থাটিকে কখনোই কালিমালিপ্ত করবেন না, এবং মানুষকে কথা বলতে দিন, মানুষের গণতান্ত্রিক অধিকার রাখুন। আপনি তো দায়িত্বে আছেন, আপনার অধিকার আরেকজনের অধিকার সমান। এটা যতদিন মনে রাখবেন, সরকারি দল, বিরোধী দল বটেই, সমস্যা হবার কথা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ক্ষমতা একটা আফিমের মতো, ওই চেয়ারে বসলে হয়তো মনে থাকে না। আমাদের অভিজ্ঞতা তাই। চলে এসছে, এবার একটু দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করি। দ্রব্যমূল্য তো অনেক বেড়ে গেছে, বাজারে আগুন লেগেছে অনেকে বলেন। এটা আসলে নতুন না, এবং মাত্র 2 দিন হলো সরকার, তাকে তো দোষ দেবার কিছু নাই। কিন্তু এই যে ব্যবস্থাপনা, আপনি দেখুন যে সিপিডির যে আপনার সেমিনার হলো গত 3 দিন আগে, তারা কিন্তু বলেছে যে আওয়ামী লীগ সরকার যে পরিমাণে অর্থনৈতিক অব্যবস্থাপনা রেখে গেছিল, অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়েও বেশি খারাপ অবস্থায় রেখে গেছে। এরশাদ আমলে এই নিয়মিত ব্যয় বরাদ্দের জন্যে আপনার সরকারকে ধার করতে হতো, এত বছর পর আবার সরকারকে ঋণ করতে হচ্ছে নিয়মিত ব্যয় বরাদ্দের জন্য। কোথায় পৌঁছেছি আমরা? রিজার্ভ তো বেশি আছে, রিজার্ভ বেশি আছে, তারা দেখিয়েছে রিজার্ভ, কিন্তু তারা ব্যয় কেন করলো? মানে এই বিষয়গুলো এক্সপার্টরা ভালো বলতে পারবেন। কিন্তু যেটা তারা সেই দিনের 33 বিলিয়ন রিজার্ভ তারা দিয়ে বলেছে, 19 বিলিয়ন ছিল আওয়ামী লীগে যাবার সময়, কিন্তু রিজার্ভ আপনি বাড়াচ্ছেন, কিন্তু আপনি দৈনন্দিন খরচের জন্য আপনি ঋণ করেছেন। এবং সেটাই আপনি এখন দেখুন বাজারে এখন কয় টাকা ভরি লেবু বলা হচ্ছে, মানে সোনার দামে লেবু বিক্রি হচ্ছে এখন, যেহেতু রমজান মাস। কাজে আগামীতে তো আপনার পেঁয়াজ, তেল, চাল ইত্যাদির উপরেও কিন্তু খড়গহস্ত নেমে আসতে পারে। নতুন সরকারের এটা একটা প্রথম চ্যালেঞ্জ, আপনাকে সিন্ডিকেট ভাঙতে হবে। এই সরকার চ্যালেঞ্জে জয়ী হোক আশা করি, এবং জনজীবনে স্বস্তি আসুক। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।